দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে পাশাত্রে অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সনের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। আজকের এই ব্লকে দীঘাপতিয়া রাজবাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আপনাদের, আশা করি ভালো লাগবে। যে একটা সৌন্দর্য, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। একা আসছেন নাকি পরিবার? এইভাবে আরও অনেক বেশ কয়েকটি অনেক 100-র উপরে হরিণ হবে এখানে এই গাছে। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি এখন রয়েছে নাটোর রাজবাড়ি, দীঘাপতিয়া রাজবাড়ি গণভবন নামে যে পরিচিত, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। এই রানী ভবানী রাজবাড়ির এখান থেকেই আপনারা একসাথে দুটি জমিদার বাড়ি দেখতে পারবেন। এখন অটোরিক্সা 30-40 টাকা ভাড়া নেবে। দীঘাপতিয়া রাজবাড়ি গণভবনের পথে আমরা এখান থেকেই রওনা দিলাম। দর্শক শ্রোতা, আপনারাও এই ভবানী রাজবাড়ি এখান থেকেই অটোরিক্সা পেয়ে যাবেন 30-40 টাকায় সরাসরি দীঘাপতির নাটোরের রাজবাড়ি, আরেকটি জনপ্রিয় এবং গণভবন নামে পরিচিত এই রাজবাড়িটি আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো। ভবানী মহারানী ভবানীর যে রাজপ্রাসাদের চতুর্পাশেই এভাবে পুকুর, অসংখ্য পুকুর দিয়ে রাজবাড়ির চারপাশ সুরক্ষিত করে রাখতো। এখান থেকে ভাই কয় কিলো ভাই? এখান থেকে 5 কিলো না? দর্শক শ্রোতা, জেলা প্রশাসকের কার্যালয় নাটোর, এই রাস্তা ধরেই আমরা গণভবন রাজবাড়ি, সেই রাজবাড়ির পথেই যাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা দীঘাপতিয়া রাজবাড়ির যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারি এরিয়া আমরা দীঘাপতিয়া রাজবাড়ির ঢোকার পথেই সুন্দর সারিবদ্ধভাবে পাম গাছ, এগুলা না ভাই? পাম গাছের যে সারিবদ্ধ পাম গাছগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এত সুবিশাল বড় বড় পাম গাছ এখানে। দীঘাপতিয়া রাজবাড়ির ভিতরে এখনই প্রবেশ করব, যা উত্তরা গণভবন নামে সুপরিচিত। সেই দীঘাপতিয়া রাজবাড়ির ভিতরে পাম গাছ দেখতে দেখতে এখানে টুরিস্ট স্পট হয়ে গেছে, যে কারণে এখানে দোকানপাটও গড়ে উঠেছে। দীঘাপতিয়া রাজবাড়ির ঢোকার যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই গেটের কাছে চলে এসেছি। টিকিট কাটার সামনেই এখানে উত্তরা গণভবন, নাটোর শহর থেকে 3 কিলোমিটার উত্তরে এক নয়নবিরাম পরিবেশ ইতিহাসখ্যাত দীঘাপতিয়া রাজবাড়ি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন নামে পরিচিত। নাটোর রানী ভবানী তার অধীনস্থ নায়েব সন্তুষ্ট হয়ে দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা জমিদার উপহার দেন। 1734 সালে স্থাপত্যকাল অন্যতম নিদর্শন এই দীঘাপতিয়া রাজপ্রাসাদটি। এখানে টিকিট মূল্য রয়েছে উত্তরা গণভবন নাটোর দর্শনার্থীদের জন্য সাধারণ 30 টাকা, জ্যেষ্ঠ নাগরিক 60 ঊর্ধ্বে 10, শিশু 5 বছরের কম প্রতিবন্ধী 10 টাকা, ছাত্রছাত্রী আইডি কার্ড। এখানে সুব্যবস্থা রয়েছে। এখন এখান থেকে আমাকে টিকিট কাটতে হবে। এখানে দুটি ভাগে রয়েছে, পুরুষ এবং মহিলা। তাই 7 দিনই খোলা থাকে না? 7 দিনই খোলা থাকে, তবে হচ্ছে যে অনলাইনে সার্চ দিলে রোববার বন্ধ দেখাবে। তবে দর্শনার্থীর সুবিধার্থে আমরা সপ্তাহে 7টা দিনই 7 দিনই খোলা রাখেন না? 30 টাকার টিকিট মূল্য। আর টিকিট কাটার পর এখন দীঘাপতিয়া এই
রাজপ্রাসাদটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন কত দর্শনার্থী এখানে প্রতিদিন এখানে এই নয়নবিরাম সৌন্দর্য এবং পুরনো স্থাপত্য শৈলী দেখতে দীঘাপতিয়া এই রাজবাড়িটি দর্শন করে থাকে। নজরকাড়া সৌন্দর্যে ঘেরা রাজপ্রাসাদের এই গেটটি গণভবন, উত্তরা গণভবন। দেখুন অনেক দর্শনার্থী এখানে প্রতিদিন ভিড় করে। এখানে লেখা রয়েছে কাছারি ভবন। ভিতরে প্রবেশ করার এই চওড়া রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দীঘাপতিয়া রাজবাড়ি উত্তরা ভবনের ভিতরে এবং অপরূপ নৈসিক সৌন্দর্যগুলো আপনাদের দেখাবো। তাহলে আসুন জেনে নেই এই রাজবাড়ির দীঘাপতিয়া রাজবাড়ির সম্পর্কে গুরুত্বপূর্ণ ইতিহাস এবং দেখতে থাকি এই নয়নবিরাম সৌন্দর্য। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1680 থেকে 1760 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদাননাথ রায়ের আমলে 1897 সালে 10 জুন নাটোরের ডুমপাড়া মাঠে 3 দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে শেষ দিন 1897 সালে 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবনসহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41 একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মুঘল ও পাশ্চাত্যের রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন। দীঘাপতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এগুলো হলো প্রধান প্রাসাদ, ভবন কুমার প্রাসাদ, প্রধান কাছারি ভবন, 3টি কর্তারানী বাড়ি, প্রধান ফটক, রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার, কেয়ারটেকার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন, সেন্ট্রি বক্স। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়ি এলাকাটি একটি পরিখা উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এর পূর্ব পাশে একটি 4 তলা বিশিষ্ট পিরামিডিক আকৃতির প্রবেশদ্বার আছে। এটি উপর দিকে ক্রমশ শুরু হয়ে একটি ঘড়ি বিশিষ্ট টাওয়ারে শেষ হয়েছে। এটি 3 তলার সারিবদ্ধ খিলান পথ। সর্বোচ্চ তলার ঘড়ির পাশে 2টি বৃত্তাকার চক্রের উপস্থিতি দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। প্রাসাদের ভিতর বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমারোহ। ঢাকার জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী রূপণকৃত ফুল বাউনিয়া ও বকেশিয়া এখানকারই। এছাড়া অন্য বৃক্ষের মধ্যে এখানে আছে রাজ, অশোক, সৌরভী, পারিজাত, হাপাপ মালি, কর্পূর, হর্তকি, জ্যৈষ্ঠমধু, মাধবী, তারাঝরা, মাইকালস, নীল, মণিলতা, হৈমন্তী সহ বিভিন্ন দুর্লভ প্রজাতির ফলজ ঔষধি বৃক্ষ। প্রাসাদের মধ্যে পরিখা বা লেখির পারে এসব বৃক্ষের মহাসমারোহ। দর্শক শ্রোতা, আপনারা যে ভবনটি এখন দেখতে পাচ্ছেন একতলা, এটাই জেলখানা। এখানে কয়েদি বন্দি রাখা হতো। দর্শক শ্রোতা, ইতিহাস জানলেন। আর এখন আমি যে ভবনটির ভিতরে আর আপনাদের হেঁটে যাচ্ছি, এটাই জেলখানা ছিল দীঘাপতিয়া রাজবাড়ির।
উপর থেকে দীঘাপতিয়া রাজবাড়ির জেলখানার উপরের যে রুমগুলো, আর এখান থেকে দেখুন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির অপরূপ সৌন্দর্য। কামান রয়েছে দর্শনার্থীদের মুগ্ধ করে। জেলখানার ভিতরের দেখা যায় কিন্তু অন্ধকার। আপনাদের দর্শক শ্রোতা, দীঘাপতিয়া এই রাজবাড়িটি মহারানী দ্বারা খুশি হয়ে এই রাজবাড়িটি দেওয়া হয়েছিল, জমিদারে দেওয়া হয়েছিল। অনেক বিশাল এরিয়া জুড়ে দীঘাপতিয়া এই রাজবাড়িটি। আমরা গ্র্যান্ডফাদার হাউস, গ্র্যান্ডমাদার হাউস, তৎকালীন সময়ে যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যেসব রানীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল, যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রম বা পুরনো সংস্করণ বলা চলে। এই ভবনটি 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়া ষষ্ঠ রাজা প্রবাদনাথ রায় 1873-1925 বর্তমান পরিষদে সংরক্ষণ করেন। এই ভবনেই থাকতো যারা বৃদ্ধ হয়ে যেত তাদের জন্য করা এই বৃদ্ধাশ্রম বলা চলে। সেই রূপটি দেখতে পাচ্ছেন। এটাই, এখান দিয়েও ভিতরে প্রবেশ করার জায়গা রয়েছে। আমরা এখান দিয়ে ঢুকতেছি। কি সুন্দর আসলে রাস্তা দেখুন, ফুল ফুটে রয়েছে, বাহারি সাদা রঙের ফুল, সবুজ, কি সুন্দর লাগছে দৃশ্য। গাছের নিচের ঘাটলা, এখন আপনাদের নিয়ে যাচ্ছি রানীর ঘাট, যেখানে দীঘাপতিয়া রাজার যে সহধর্মণি এখানে গোসল করত। সেই ঘাটলাটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, নিখুঁত। পাশেই এখানে বাতির ব্যবস্থা রয়েছে। দিঘির ঘাটলা কতটা সুবিশাল দিঘি দেখুন। জমিদার বাড়িতে দিঘি খনন করত পানির অভাব দূর করার জন্য। বাউন্ডারি এরিয়া দীঘাপতি রাজবাড়ির বাউন্ডারি এরিয়া। আর এখন আমি রানী দিঘির ঘাটলার এখানে বাগানের এই পুকুরের সামনেই পানির ফোয়ারার ছিল, সেটা ভেঙে গেছে, কিন্তু চারপাশে যে বাউন্ডারি সেগুলো রয়েছে। এখানে আরেকটি ঘাটলা রয়েছে, রানীর দাসীরা এখানে গোসল করত। সেই ঘাটলা দেখুন কতটা সুন্দর করে এই ঘাটলাটি তৈরি করা হয়েছিল, কিন্তু নিচে নামার এগুলো ভেঙে গেছে। এখন দীঘাপতিয়া এই
রাজবাড়ির ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি মিনি চিড়িয়াখানা। এখানে অনেক হরিণ দেখতে পাচ্ছি। দেখুন দর্শক শ্রোতা, একটি হরিণ একদম কাছে চলে এসেছে। এভাবে আরও অনেক বেশ কয়েকটি অনেক 100-র উপরে হরিণ হবে এখানে। এই গাছের নিচে হরিণগুলো আপনারা দেখতে পারবেন। এই দীঘাপতিয়া রাজবাড়ির ভিতরে এটা করা হয়েছে মিনি চিড়িয়াখানা। কত হরিণ! চিত্রা হরিণ এখানে লেখা রয়েছে। দর্শনার্থীদের জন্য নির্দেশনা, পশু পাখি কোনো প্রকার খাবার দিবেন না লেখা রয়েছে। আমরা চারপাশেই দিঘির পাশ দিয়ে আমরা এই রাস্তায় হেঁটে যাচ্ছি। আপনাদের হরিণ দেখালাম মিনি চিড়িয়াখানায়। এখানেও সামনেও কিছু রয়েছে, নীল ময়ূর রয়েছে, সেটাও দেখাবো। ময়ূর, টিয়া, বানর রয়েছে, বানর। হাই, দর্শক শ্রোতা, বানর ওখান থেকে আসার পর আবারও সামনে পড়ে গেল। আর সেই হরিণগুলো দেখতে পাচ্ছেন, হরিণগুলো এখন একসাথে, দুটি হরিণ একসাথে এইভাবে করে দাঁড়িয়ে রয়েছে এবং পাশাপাশি অনেক হরিণ এখানে ঘোরাফেরা করছে। কি সুন্দর লাগছে! নজর কাড়া রাস্তা, বাহারি ফুল গাছ শোভাবর্ধন করছে, কি সুন্দর লাগছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে এখন ভিতরে আবার প্রবেশ করছি। পাশ দিয়েই একটি সিঁড়ি ছিল ভবনে প্রবেশ করার জন্য। সেই সিঁড়িটি দিয়ে এখন পরে উঠছি। দরজার কাছে লোহা দিয়ে যে অলঙ্কিত লতাপাতার ডিজাইনটি চোখে জড়িয়ে যায় এই দৃশ্য দেখলে। এপাশ দিয়ে উঠে এখন এপাশ দিয়ে নামতেছি। ঈশ্বরদী থেকে আসছেন? পাবনা ঈশ্বরদী। এত দূর থেকে এই জমিদার বাড়ি দেখতে আসছেন, কেমন লাগতেছে? ইনশাল্লাহ খুবই সুন্দর লাগছে। দেখা যাচ্ছে চারদিক পুকুর গাছপালা, দেখা যাচ্ছে যে ফুলের যে একটা সৌন্দর্য, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। একা আসছেন নাকি পরিবার? পরিজন নাই, 14 জন আসছি আমরা। আমার সাথে আরো ভাইরা আছে, সাথী ভাইরা, সবাই মিলে আসছেন ঘুরতে, না পিকনিকের মতো? ভালো আছেন সবাই, না? আপনারা সবাই এক জায়গায় থেকে আসছেন? কিরকম আপনার কিরকম লাগতেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, না?
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অপরূপ সুন্দর জমিদার বাড়িটি দেখতে সবাই চলে আসে। আমরা উত্তরা গণভবন সংগ্রহশালা নাটোরের বিখ্যাত দীঘাপতিয়া রাজ পরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক, তৈজসপত্র, বই, কাব্যগ্রন্থের পণ্ডলিপি, ডায়েরি, অন্যান্য দ্রব্যাদি এখানে রয়েছে। সংগ্রহশালায় জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহশালার জন্য এখান থেকে আবার আপনাকে টিকিট কাটতে হবে 30 টাকায়। টিকিটগুলো সবগুলোই কম্পিউটারে আপনার চেক করে সবগুলোই দিবে 30 টাকা। সংগ্রহশালার ভিতরে টিকিট মূল্য 30 টাকা। আসলে এই অসাধারণ উত্তরা গণভবনে এখানে সব কিছু রয়েছে। পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে আপনারা চলে আসবেন। এখান তো ভাই সাপ্তাহিক কোনো বন্ধ নেই না? না, সপ্তাহে 7টা দিনে খোলা থাকে না? আর এই সংগ্রহশালাটা কি বন্ধ থাকে আবার? না, সংগ্রহশালা খোলা থাকে, তবে সংগ্রহশালার ভেতরে ছবি তোলা ও ভিডিও রেকর্ডিং করা নিষেধ। বুঝতে পারছি। দর্শক শ্রোতা, আমরা দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদের এসে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এই সৌন্দর্য হারিয়ে যেতে এখানে ছুটে আসে। এখানে ইতিহাস লেখা রয়েছে। 1736 সালে ভবনটি দীঘাপতি রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় তৈরিকৃত সেই রাজপ্রাসাদটি। দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। প্রাসাদ ব্লকটি 30.48 মিটার দীর্ঘ। প্রাসাদের সমৃদ্ধ ইংরেজি রস্যই অক্ষরে আদলে নির্মিত প্রাসাদটির সম্মুখে রয়েছে সামনের দিকে অভিক্ষেপ 3টি বারান্দা। প্রাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুলন নকশায় শোভিত। প্রাসাদটি প্রশস্ত উঁচু একটি হলঘর আছে এবং এর শীর্ষে একটি প্রকাট গম্বুজ আছে। কক্ষটির উচ্চতা প্রায় 7.62 মিটার। এই গম্বুজের নিচ দিয়ে হলঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে। হলঘরের মাঝখানে রাজার আমলে তৈরি বেশ কিছু আসবাবপত্র রয়েছে। এছাড়াও হলরুমের কারক। দীঘাপতিয়া রাজবাড়ির মূল রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে ঝাড়বাতি রয়েছে এবং যে লোহার প্রথম তলায় লোহার যে কারুকার্য খচিত ডিজাইনগুলো এবং কি সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভবনটির চারপাশেই যে কারুকার্য এবং সৌন্দর্য, আসলে মুগ্ধ না হয়ে পারা যায় না। এই অপরূপ সৌন্দর্য নাটোরের মধ্যে রয়েছে এই জমিদার বাড়িটি। আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন এবং দেখুন কত বড় দরজা। মূল প্রাসাদে ঢোকার জন্য যে দরজাটা সেটা দেখতে পাচ্ছেন এবং বারান্দার এখান থেকে বারান্দায় যে সুন্দর পিলারগুলো, কতটা সুন্দর করে পিলারগুলো তৈরিকৃত সেগুলো দেখলে আসলে ডিজাইনগুলো এখনও ঝলমল করছে। কত বছর পেরিয়ে গেছে তবু এই জমিদার বাড়ির যে চারপাশে যে সুন্দর ডিজাইনগুলো, লতাপাতা অঙ্কনগুলো, এগুলো আসলে সবাইকে মুগ্ধ করে। এবং উপরে দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের ঝাড়বাতিগুলো।
ভবনটির সামনেও 1947 সালে দেশভাগের পর দীঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করেন, ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়ার রাজ প্রাসাদটি রক্ষণাবেক্ষণের বেশ সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে দীঘাপতিয়ার মহারাজদের এই বাসস্থানকে 1967 সালে 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। আসলে এক নজর দেখে নিন যে এই প্রাসাদটি কতটা সুন্দর করে তৈরি করা হয়েছিল। এখনও এর যে কারুকার্য এবং সৌন্দর্য এখনও মুগ্ধ করে সবাইকে। তাই তো এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আনাগোনা এখানে পদচারণা পরে এই অপরূপ সৌন্দর্য দীঘাপতিয়া রাজবাড়িটি দেখার জন্য। এবং সামনেই সুবিশাল বাগান রয়েছে। ভবনের পিছনের অংশ, মূল ভবনের যে পিছনের অংশ, সেখানেও কত সুন্দর, আসলে চোখ জুড়িয়ে যায় এই দৃশ্য দেখে, পুরনো স্থাপত্যশৈলী সুন্দর দৃশ্যগুলো দেখে। এবং বাহির দিয়ে দীঘাপতিয়া জমিদার বাড়ির বাহির দিয়ে পুকুরের যে ঘাটলাটি দেখতে পাচ্ছেন, সেই ঘাটলাটিও আসলে খুবই সুন্দর পরিবেশ ওখানে, কিন্তু ওখানে দর্শনার্থীদের বর্তমানে ঢোকা নিষেধ। পুরনো আমলের একটি যন্ত্রাংশ পড়ে রয়েছে ওকাজা, কিন্তু এটা কী কাজে ব্যবহার হতো এটার সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দেখুন, মনে হচ্ছে এখানে পানি উত্তোলনের জন্য এটি ব্যবহার হতো। মূল ফটকের যে বাগানটি, বাগানের মধ্যে গাছগাছরা, কত সুন্দর পরিবেশ। পুরনো আমলের সেই গাছ এখনো দেখুন কতটা ডালাপালা বিস্তার করেছে। এবং পাশ দিয়েই সামনেই পুকুর।